নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, যাদবপুর আছে যাদবপুরেই ফের সিনিয়রদের দাদাগিরির গুরুতর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস খুলে আম মদ্যপানের প্রতিবাদ, জুটল বেধড়ক মার। প্রথম বর্ষের পড়ুয়ার মাথা ফাটালো সিনিয়র দাদারা। 2023 সালের 9ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন পড়ুয়া র্যাগিংয়ের শিকার হয়ে তার মৃত্যু হয়, কিন্তু তারপরে কেটে গিয়েছে প্রায় 1 বছরেরও বেশি সময়। যাদবপুর যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। তুলনামূলক সাহিত্যের ছাত্র সোমনাথ দাসের অভিযোগ, ইঞ্জিনিয়ারিং এর 2 পড়ুয়া গভীর রাত পর্যন্ত মদ্যপান করছিল ক্যাম্পাসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টাফের সঙ্গে তাদের ঝামেলা বাঁধে। অভিযোগকারী পড়ুয়া সে সময় ওই ঝামেলার মাঝে গিয়ে পড়লে তাকেও বেধড়ক মারধর করা হয়। দুটি ছেলে ওই রাতে, যেদিন আমাদের এডিবিতে ক্যান্ডেল মার্চ হয়, ওই রাতে দুটি ছেলে প্রিন্স ঝা এবং সৃজন সর্দার, এই দুজন ওখানে মদ পান করছিল। এবারে ওদের মদ খাওয়া হয়ে গিয়ে ওরা একটুখানি আমাদের কয়েকটা দাদারা ওখানে বসে আড্ডা মারছিল। তো আড্ডা মারার ফলে ওরা এসে একটুখানি মানে গরম দেখাতে লাগে যে তোরা কারা, এত রাত্রিরে কী করছিস ক্যাম্পাসে। আমার আমার ইনভলভমেন্ট ছিলই না, আমি জাস্ট এসছি বলে আমি ওদের কাছে ওটাই ভিলেন হয়ে গেছি। ওই ঘটনার পর থেকে সোমনাথ ও বাকিদের ওপর শুরু হয় লাগাম ছাড়া অত্যাচার। পরের দিন সকালে ভিসির অফিসে এসে আমাদের একটা স্টাফকে ভেতরে বলা হয় যে তুমি আসো, এরকম তোমার সাথে কথা হবে। সে বলার পর কোনো কথা হয় না, ওকে ডাইরেক্ট ভিসি রুম থেকে তুলে র্যান্ডাম মারা হয়। র্যান্ডাম একটা ছেলেকে 100 জন মিলে মেরেছে। এবারে নিচে মারছে, উপরে মারছে, কোথায় মারছে সেন্সিটিভ জায়গা কিচ্ছু দেখছেন। শুধু মারধরই নয়, শুরু হয় টাকার জুলুম ও বেলাগাম দাদাগিরি। ওরা আমাদেরকে থ্রেট দেয় যে টাকা না দিলে মারবো, যেখানে দেখবো মারবো। তারপর হয়ে যাওয়ার পর 20 দিন পর আবার যেই দাদাটাকে ওরা মেরে হসপিটালাইজড করেছিল, সেই দাদাটাকে দেখে উঠবস করানো হয়। এগুলো হচ্ছে সম্পূর্ণ দাদাগিরি। ওনাকে দেখে বলছে তুই আবার বেরিয়েছিস বাইরে, ওট চল উঠবস কর। এরকম র্যান্ডাম 10-12টা ছেলে মিলে ওদের সাথে, ওর গ্যাং, সৃজন সর্দারের গ্যাং। পরিস্থিতি এরপর আরো ভয়াবহ হয়ে ওঠে, তীব্র হয়ে ওঠে থ্রেট কালচার। অনেকদিন ধরেই প্রায় এটা কোনো স্টেপ নেওয়া হয়নি, না হওয়ার ফলেই আমাকে এরকম এসে বালা দিয়ে মেরে, মাথায় মেরে স্টিচ ফেলে দেওয়া হয়। ওপেন থ্রেটও দিয়েছে যে তোকে উলঙ্গ করে পুরো ক্যাম্পাসে ঘোরাবো, দেখবো তোর কোন বাবা আছে তোকে বাঁচায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গোটা বিষয়টি ইমেল মারফত বারংবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। উল্টে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে অভিযুক্ত 2 ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র ছাত্র। তারা একদিকে বলছে ইন্ডিয়ার থেকে কাশ্মীরকে স্বাধীন করে দাও, সেটাও দাবি জানাচ্ছে। আবার এখানটাতে যাদবপুরের বুকে দাঁড়িয়ে তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, তারপরে গিয়ে একটা ছেলেকে র্যাগিং করে মেরে দিই। সর্বত্রই এই থ্রেট কালচার, দাদাগিরি, মস্তানি একটু অনুসন্ধান করলেই দেখা যাবে যে পিছনে যারা আছেন তাদের সঙ্গে রাজনৈতিক সংযোগ আছে এবং সেই সংযোগটা শাসক দলের। এই পড়ুয়া যিনি আক্রান্ত হয়েছেন তারও কিন্তু একটাই দাবি যে অবিলম্বে যারা তাকে মারধর করেছে, যারা ক্যাম্পাসে মদ্যপান করে, তাদের চিহ্নিতকরণ করে ব্যবস্থা নিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সাংসদ, পায়ে আঘাত পেয়েছেন বলে দাবি অর্জুন সিং এর। তুঙ্গে রাজনৈতিক তরজা। পুজোর মুখে ফের উত্তপ্ত ব্যারাকপুরের জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি, বোমাবাজি। বোমার আঘাতে আহত হন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ঠিক কি হয়েছিল? শুক্রবার সকালে ঘটনার সময় নিজের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। ঠিক তখনই আচমকা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ। বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি করা হয় বলেও দাবি। তার পায়ে বোমার স্প্লিন্টার লাগে। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছেন না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে?
এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। প্রাক্তন সাংসদের ওপর হামলার ঘটনায় জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলার ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার নমিত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে। অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অর্জুন সিং রাজ্য রাজনীতিতে বিজেপির মধ্যেই কোণঠাসা। একদিকে সুকান্ত লবি, একদিকে দিলীপ রায়, একদিকে সুরেন্দ্র অধিকারীর লবি। তার মধ্যে অর্জুন সিং কার্যত ম্রিয়মান, কার্যত নিষ্প্রভ। সেই জায়গায় থাকে এই ধরনের ঘটনা আর কিছুই না, নিজের উপর লাইমলাইট, নিজের উপর মিডিয়া ফোকাস একটু আনার একটা অক্ষম প্রয়াস। এই ভাটপাড়া এবং এই অঞ্চলটা যে দীর্ঘদিন ধরে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, অর্জুন সিং বাবুকেও তার জন্য অনেকটা জবাব দিতে হবে। অর্জুন সিং বাবুরা যে সময় তৃণমূলে ছিলেন তখন ওই জায়গাটা তো একেবারে খুব শান্তিপূর্ণ জায়গা ছিল না। আর আজকে তৃণমূলকে দোষ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে। ব্যারাকপুরে লোকসভা নির্বাচন যখন হয়েছিল তখন তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে গুন্ডারাজ খতম করতে হবে। আমরা সেখানে বারংবার বলেছিলাম তৃণমূলকে নির্বাচিত করা মানে গুন্ডারাজকে ব্যারাকপুরে বকলমে প্রশ্রয় দেওয়া। তো সেই গুন্ডারাজ ব্যারাকপুরে কায়েম হয়েছে, তৃণমূল জিতেছে, এইগুলো হবে খুব স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা জানে কিভাবে প্রতিরোধ করতে হবে। আমরা পুলিশের উপর আস্থা ভরসা কোনোটাই রাখছি না, কারণ পুলিশের মদতে গোটা বিষয়টা হচ্ছে, সরকারের মদতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে হচ্ছে, কে আটকাবে? কেন্দ্রের তরফে জেট নিরাপত্তা পান অর্জুন সিং। ঘটনায় অর্জুন সিং ছাড়াও তার বাড়ির সামনে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানও আহত হন। তার পায়েও বোমার স্প্লিন্টার লাগে। ঘটনার পর ঘটনাস্থলে মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা। পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা এবং এমনটাই সিদ্ধান্ত জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পর্ষদের তরফ থেকে এমনটাই কিন্তু সিদ্ধান্ত জানানো হয়েছে। পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অনলাইনের ব্যবস্থা করা হয়েছে, অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো পড়ুয়াদের জন্য? অক্টোবর মাসের 21 থেকে 30 অক্টোবর উচ্চ মাধ্যমিক স্তর, বিশেষ করে একাদশের সেমিস্টারের সেকেন্ড সেমিস্টার, সেই সেমিস্টারের ক্লাস, বেশ কিছু ক্লাস, সেই ক্লাস অনলাইনে নেওয়া যাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। তার মূল কারণ হচ্ছে এটাই যে এই বছর যেহেতু উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলি স্কুল, অর্থাৎ একাদশের বই স্কুলগুলিতে বেশ দেরিতে পৌঁছেছে এবং সেই কারণে অনেকেই সিলেবাস শেষ করতে পারেনি অনেক স্কুল। তার জন্য স্কুলগুলোকে সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা এই অনলাইন ক্লাস করে তারা সেই ক্লাসগুলো শেষ করতে পারে। বেশ, ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যেই। সিলেবাস শেষ করার জন্য এই সিদ্ধান্ত, এমনটা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ায় বলরামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ 12 জন তৃণমূল সদস্যের গণইস্তফা, পদত্যাগ ঘিরে শাসক বিরোধী তরজা। পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 12 সদস্যের পদত্যাগ। এসডিওর কাছে পদত্যাগ পত্র। বলরামপুর পঞ্চায়েত সমিতিতে মোট 21 জন সদস্য রয়েছেন, যার মধ্যে 19 জন তৃণমূল কংগ্রেসের এবং 2 জন বিজেপি। 19 জন তৃণমূল কংগ্রেসের সদস্যের মধ্যে আজ 12 জন ইস্তফাপত্র জমা দেন মহকুমা শাসকের কাছে। পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি কল্লাবতী কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সমিতির সভাপতি এবং বলরামপুরের বিডিওর মদতে রাস্তা নির্মাণের টেন্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পে দুর্নীতি চলছে বলে অভিযোগ। বিক্ষুব্ধ সদস্যদের দাবি, সভাপতি এক নায়কতন্ত্র চালাচ্ছেন। সভাপতি বিডিওর সাথে সাপোর্ট হয়ে এক নায়কতন্ত্রভাবে চরমভাবে দুর্নীতি চালাচ্ছে। আমাদের কোনো পাত্তা দিচ্ছে না, জনগণকে কোনো আমরা সুযোগ সুবিধা দিতে পারছি না। এই ভেবে আমরা বাধ্য হচ্ছি পদত্যাগ করতে। এটা আজকে দুর্ভাগ্যজনক।
উনি কোনোদিনই আমাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে একনায়তন্ত্র পঞ্চায়েত সমিতিকে পরিচালনা করছেন। বরাবরই মেম্বারদেরকে হেয় করেছেন, অপমান করেছেন। পঞ্চায়েত সমিতি গঠনে প্রায় 1 বছর পার হয়ে গেল। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না বা চলার চেষ্টাও করছেন না। কারণ সদস্যদের কোনো মতামত নিচ্ছেন না। তিনি একক সিদ্ধান্তে পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিডিওর মদতে। এখানে একটা দুর্নীতি হচ্ছে, আমরা সেটা মেনে নিতে পারছি না। দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, দলের কাছে আমি টিকিট দিয়েছে, তাই আমি এই সভাপতির দায়িত্ব আজ পালন করছি। আমি কোনো সেরকম দুর্নীতি কাজ করি নাই, করতেও চাই না, আর দলের ভাবমূর্তি আমি খারাপও হতে দিতে চাই না। আমাকে জানি না কি জন্য এই 12টা সমিতির মেম্বার আজ আমার নিজের থেকেই পদত্যাগ দিতে গেছেন। ঘটনায় বিজেপির নিশানায় শাসক দল। এটা কোনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই নাই, এতে নিজেদের ভিতরে ভাগবটা একটু মনে হয় ডিস্টার্ব হয়েছে, কে কত কি লিবে নাই লিবে। কেন কি তৃণমূল যে আছে তারাই তো সমস্ত ব্যক্তিরা তো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তো এরা কি আবার এতদিন মনে পড়লো না এখন যে পুজোর সময় মনে হয় পুজোর আগে ভাগবটায় কোনো অসুবিধা হয়েছে, তাই এই গণ ইস্তিফার যে আছে নাটক করছে। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায় তৃণমূল। পুরো বিষয়টা কি ঘটেছে এটা নিয়ে আমরা সবার সাথে আলোচনা করছি যারা ওখানকার সদস্য আছেন, এবং কেন এই ধরনের অভিযোগ বা এই ধরনের তারা পত্র লিখেছেন সেটার জন্য আমরা দলীয়ভাবে আলোচনা করা হবে। গণ পদত্যাগের ঘটনায় অস্বস্তি থেকে তৃণমূল, প্রশ্ন রাজনৈতিক মহলের। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। পথশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাজ আটকে ক্ষোভ এলাকাবাসীর। শাসক দলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। অভিযোগ অস্বীকার শাসক দলে, দুর্নীতির টাকায় ডাম্পার করেছে সাংসদ পাল্টায় কটাক্ষ এলাকার উপপ্রধানের। বৃষ্টির মাঝেই চলছে পিচ ঢালাই, আর দুদিন পর থেকেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বানারহাট ব্লকের সাঁকোয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়ায় বুধবারই বাজার থেকে ভীমহাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ প্রায় মাস 6 আগে শুরু করেছিল জলপাইগুড়ির একটি ঠিকাদারি সংস্থা। মাঝে অজ্ঞাত কোনো কারণে কাজ বন্ধ থাকে, ফের দিন 3 আগে বৃষ্টির মাঝেই কাজ শুরু করা হয়। ঠিকাদারি সংস্থার দাবি পুজোর আগে দ্রুত কাজ সমাপ্ত করতেই বৃষ্টির মাঝে কাজ করা হচ্ছে। মধ্যে যে ঢালেছে, জল ঢোকার কারণে চাটা উঠেছে। তো এখানকার আপনারা কাজ আটকেছেন, কি চান আপনারা? যে কাজটা ভালোভাবে হোক। ধুলো বালি পরিষ্কার না করে তেল দিয়ে 1 ইঞ্চির মতো ইয়ে করছে। 1 ইঞ্চি কম আছে। মানে কি এখন কি প্রবলেমটা কি হচ্ছে? এখন আমাদের নতুন করে আবার ভালো করে করতে, মানে রাস্তা কি উঠে যাচ্ছে? হ্যাঁ, উঠে যাচ্ছে। তো আপনাদের দাবিটা কি? এখন ভালো করে করতে হবে। রাস্তা তৈরি নিয়ে শাসক বিরোধী তরজা। পশ্চিমবঙ্গে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সরকারের যারা ওদের আছে সবার কাছেও রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছে, এবং এই দুর্নীতিটা পশ্চিমবঙ্গে শিল্পে পরিণত হয়েছে। তাই যে কাজ হওয়া উচিত সেই কাজ এরা প্রশাসন, কন্ট্রাক্টর সবাই মিলে নিম্নমানের কাজ, এবং সেই জন্য যে কাজগুলো হওয়া উচিত সে কাজগুলো হচ্ছে না। যখনই সাধারণ মানুষ তার অবজেকশন করতে যাবে, বাধা সৃষ্টি, তার প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। মানে বিরোধিতা করতে যায় তাদেরকে প্রশাসনের ভয় দেখানো হয়, কিংবা প্রশাসন ওই জায়গা চাইছে তাদেরকে তাড়িয়ে দেয়। তো প্রশাসন নিশ্চিতভাবে এখানে জড়িত আছে। দাদা কি মনে হচ্ছে তাহলে কি যে আপনারা মাঝে মধ্যে বলেন যে কাটমানির ব্যাপার আছে কি এখানেও? কাটমানির বিনিময়ে কি কাটমানি না থাকলে তো ভালো কাজ হতো। কাটমানির ব্যাপার আছে বলে তো নিম্নমানের কাজ। মাঝখানে সমাজ যে কাজটা বন্ধ ছিল তার কারণ হচ্ছে প্রবল বর্ষণের জন্য ওখানে কাজ করা যায়নি। কাজটা শুরু হলো সেটাও আমি এখন আপনার মাধ্যমে শুনলাম, আবার খারাপ হলো সেটাও আপনার মাধ্যমে শুনলাম। আমরা দেখব খুঁজব। উনার মতন জাম্পার তো আমাদের কোনো নেতারা কিনে নাই, উনি এটা তো অভ্যস্ত বলেই উনি এই কথা বলতে পারে, কারণ ওনার প্রচুর জাম্পার চলে। এইভাবেই বিধায়ক থেকে জাম্পার করেছে, ওই জন্য ওনার মনে হয় সবাই তাই করে। দাবি অনুযায়ী রাস্তা সংস্কার কত দ্রুত হয় এখন সেদিকেই তাকিয়ে সাঁকোয়াছড়ার মানুষ। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে এক প্রতিবেশীর বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই ওই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউটাউন থানার পুলিশ, এবং এলাকার বাসিন্দারা ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে এক প্রতিবেশীর বিরুদ্ধে, এবং নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ইতিমধ্যেই
ওই প্রতিবেশীকে আটক করেছে নিউ টাউন থানার পুলিশ। ওই প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযুক্তকে আটক করে নিউ টাউন থানার পুলিশ এবং ওই প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি অভিযোগ উঠছে নাবালিকার পরিবারের তরফ থেকে বা কি বলা হচ্ছে? গতকালই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে নিউ টাউনের যাত্রাগাছির বিবেকানন্দ পল্লী। মূলত গত 16 বছরের যে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার প্রতিবেশী এক কাকার বিরুদ্ধে। এরপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ওই যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী। স্থানীয় বাসিন্দারা ওই অভিযুক্ত সঞ্জয় হালদারকে বাড়ি কিন্তু ভাঙচুর করে। এরপরেই কিন্তু নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এরপরেই কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই কিন্তু সঞ্জয় হালদারকে কিন্তু আটক করে নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হয় এবং এরপরেই কিন্তু দফায় দফায় কিন্তু উত্তপ্ত হতে থাকে এই নিউ টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকা। মূলত 16 বছরের নাবালিকাকে কিন্তু ঘরে একা পেয়েই কিন্তু তাকে ধর্ষণ করে প্রতিবেশী তার কাকা। এরপরেই কিন্তু তার ভয়ে কিন্তু তার বাড়িতে কিছু বলতে পারছিল না, তার শারীরিক অসুস্থতা হয়ে পড়ে। এরপরেই ডাক্তারের কাছে যখন নিয়ে যায় তার পরিবারের লোকজন, সে তখন ভয়ে মুখ খোলে। এরপরেই কিন্তু তার যে মুখ খুললে কিন্তু তার কাকা যে প্রতিবেশী ধর্ষণ করেছে, সে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে, সে নাকি বললে কিন্তু যে বাড়ি তার নাবালিকাকে যে ভয় দেখিয়ে রেখেছে, যে বাড়িতে বললে যে তাকে অ্যাসিড ছোড়া হবে, এমনটাই কিন্তু ওই যে প্রতিবেশী কাকা যে ব্যক্তির বিরুদ্ধে সঞ্জয় হালদার যে ধর্ষণের অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে এমনটাই কিন্তু ভয় দেখাতে থাকে। শাকিল, এখনো পর্যন্ত এই ঘটনায় কি শুধুমাত্র একজনকে গ্রেফতার করেছে নাকি আরো নতুন কাউকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে? দেখো, এই যে 16 বছরের নাবালিকা ধর্ষণের কাণ্ড যে নিউ টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকায়, এই অভিযুক্ত সঞ্জয় হালদার মূলত তার প্রতিবেশী কাকা সম্পর্কেই হয় এই নাবালিকার। তাকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিউ টাউন থানার পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। এখনো কিন্তু অ্যারেস্ট হয়েছে কিনা পুলিশ সূত্রে সেটা জানা যায়নি। তবে অভিযুক্তকে না যদি গ্রেফতার করা হয় কিন্তু দফায় দফায় কিন্তু তারা বিক্ষোভ দেখাবে এলাকাবাসীরা, এমনটাই কিন্তু জানায়। ঘটনাস্থলে যায় ওই জ্যাংলা হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। এরপরেই কিন্তু নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে। ধন্যবাদ তোমাকে শাকিল। আমরা কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে, আর এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আরো একবার জানাবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে এবং এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ নেয়নি, সেই দাবিতে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ, যার জেরেই পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। আরো একবার জানাবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ এবং সেই দাবিতে পুলিশ ফাঁড়ি ভাঙচুর স্থানীয়দের। ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ, যার জেরেই পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে এবং এই ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ এবং পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। ক্ষোভেতে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। ঘটনায় কোনো অভিযোগ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে এবং যার জেরেই পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, ঠিক কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, গতকাল কুলতলি থানা এলাকার সেখানে একটি ফাঁড়ি এলাকায় যখন নাবালিকা 10 বছরের একটি নাবালিকা টিউশন পড়তে গেছিল, সে বাড়ি ফিরছে না, তারপরে ফাঁড়িতে গিয়ে অভিযোগ নিখোঁজ ডায়েরি করতে যায়। তারা কিন্তু তাদেরকে হেনস্থা করে বলে অভিযোগ। তারপরেই গভীর রাতে সেই ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় এবং তারপরেই মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। পরিবারের দাবি যে ধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকাকে এবং পুলিশের
তারা অভিযোগ নিতে অস্বীকার করাতে তাদের ক্ষোভ কিন্তু এই মুহূর্তে পুলিশের উপর পড়ে এবং পুলিশ ফাঁড়ি গিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুটি এলাকার থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। কুলতলি এবং জয়নগর থানা এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। মানুষজন প্রায় এই এলাকার মহিলারা লাঠি সোটা ঝাঁটা হাতে নিয়ে তারা কিন্তু ঘটনাস্থলে চলে আসে। এখন চরম উত্তেজনা, পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এই ঘটনায় কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ একজনকে গতকাল রাতেই কিন্তু আটক করা হয়েছিল এবং তারপরেই কিন্তু আজকে সকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সে কিন্তু স্বীকার করে এই নাবালিকাকে ধর্ষণ করেছে এবং তারা চরম শাস্তি যেমনি দাবি করছেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুলিশ ফাঁড়ি ভাঙচুর করছে। এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা রয়েছে এই কুলতলি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে কিন্তু বড়ইপুর জেলা পুলিশ থেকে আরো পুলিশ আসছে বলে জানা যাচ্ছে। এলাকায় কিন্তু এখনো পর্যন্ত মানুষজন যথেষ্ট ক্ষিপ্ত হয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কুলতলি থানার পুলিশ। রাজু, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। আরো একবার জানাবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। বলা হচ্ছে যে এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ নেয়নি, তবে আমাদের প্রতিনিধি রাজু যেমনটা জানালো যে ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের পক্ষ থেকে এবং এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ বাহিনী। গুড মর্নিং কলকাতা আজ এখানেই শেষ করছি। আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন 7 দিন।